আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি বিপাশা মুখোপাধ্যায়। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত হিসেবে রেড জোন ভাগ করে লকডাউনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ২,৭৩৫, উপসর্গ নিয়ে ৬ জেলায় ১১ জনের মৃত্যু। দেশে করোনা শনাক্তের ৩ মাস পূর্ণ, কার্যকর লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের, সহায়তা দিতে চীনের বিশেষজ্ঞ টিম ঢাকায়। করোনার সরকারি ছুটিতে কাজ হারিয়েছে ৩.৫ কোটির বেশি, দরিদ্রের সংখ্যা বেড়েছে দ্বিগুণ, দাবি অর্থনীতি সমিতির। প্রায় ১৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট পেশ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া বৈঠকে ভার্চুয়াল কিংবা ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালাতে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০-এর অনুমোদন দেয় মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিদ্যমান আইনের বিধান অনুযায়ী আদালতে মামলার বাদী বা তাদের পক্ষে নিযুক্ত আইনজীবী এবং সাক্ষীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে বিচার কাজ হয়ে থাকে। তবে করোনায় জনসমাগম কমাতে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ অবস্থায় বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। এছাড়া বাংলাদেশ ব্যাংক সংশোধন আইন ২০২০-এর খসড়ার নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের মেয়াদ বাড়ল। মন্ত্রিসভার সিদ্ধান্ত হয় প্রতি বছর ২৭ ফেব্রুয়ারি জাতীয় পরিসংখ্যান দিবস পালন করার। এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন পায় বৈঠকে। মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমরা যেটা আইটি ব্যবহার করে যেভাবে জোনিং করার চিন্তা ভাবনা করতে সারা পৃথিবীতেই করা হচ্ছে, এটাতে সুবিধা হবে। এবং সেক্ষেত্রে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অন্যান্য এক্সিকিউটিভ মিনিস্ট্রি তারা বসেই যদি মনে করে যে কোনো জায়গাটাকে রেড জোন ডিক্লেয়ার করাটা সবার জন্যই ভালো, কারণ তারা সবাই তখন সতর্ক হতে পারবে। এবং কোনো এলাকাতে যদি একটু অধিক যদি কোনো সংক্রমণ থাকে তাহলে সেক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি কোনো নিয়ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন কালকেই। দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৯৩০ জনে। নতুন করে আক্রান্ত ২,৭৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৮,৫০৪। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই বাড়ছে করোনার সংক্রমণ। এখনই সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ হবার আশঙ্কা। করোনায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, কমছে না মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৯৪৪টি। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২৫%, মৃত্যুর হার ১.৩৬%। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৭১, নারী ২৯%। নতুন করে আইসোলেশনে ২৯৭ জন, ছাড় পেয়েছেন ১৪৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭,৫৫২ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন, এ পর্যন্ত ৯৩০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। ২৪ ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে ২,৭৩৫ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৬৮,৫০৪ জন। সুস্থ হয়েছেন ৬৫৭ জন, এ পর্যন্ত সুস্থ ১৪,৫৬০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১.২৫%। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছেন ২৯৭ জন, ছাড় পেয়েছেন ১৪৪ জন। করোনা নিয়ে জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে ২,২২৮ জন, এ পর্যন্ত কোয়ারেন্টাইন ৩,০৩,৪২৫ জন। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখি, কারণ আমার নিজের সুস্থতার উপর নির্ভর করছে পরিবারের অন্য সকলের সুস্থতা। মানুষের চলাচল স্বাভাবিক, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এখনই সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি না মানার যেই প্রবণতা সমগ্র মানুষের মধ্যে, এইটা মানুষকে দেশে শুধুমাত্র কেসের সংখ্যাই বাড়াবে না,
মৃত্যুর সংখ্যা বাড়াবে। ভিড় জটলা করছেন, উনি যখন হাত না ধুয়ে পরিবারের সদস্যের সঙ্গে খাবার বা অন্য কাজ করছেন, তখন উনি আসলে ওনাকে মনে রাখতে হবে উনি এই সমগ্র দেশে বাংলাদেশের মানুষকে ঝুঁকির মুখে ফেলছেন। অতএব আপনি যখনই একটি জিনিস ভায়োলেট করতেছেন, আপনি সমগ্র দেশের স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত মানুষের মধ্যে মৃত্যুর সম্ভাবনা বাড়াচ্ছেন। করোনা থেকে বাঁচতে সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান বিশেষজ্ঞদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মঙ্গলবার রাত 12টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা পরীক্ষামূলকভাবে লকডাউন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। করোনায় আক্রান্ত রোগীর ঘনত্ব বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। লকডাউন চলা অবস্থায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান মেয়র। সকলের সাথে আলাপ করে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল মঙ্গলবার দিন শেষে রাত্র 12টা 1 মিনিট থেকে আমরা ঢাকা পূর্ব রাজাবাজার যে জায়গাটা আছে সেটিকে আমরা লকডাউন করে দিচ্ছি। আমি অনুরোধ করব যে জনগণকে যে আসুন আমাদেরকে সহায়তা করুন, আপনাদের সহায়তাতে কিন্তু আমরা এই এলাকা থেকে আমরা যে করোনা ভাইরাস যেটা আছে কোভিড-19কে আমরা দূর করতে পারবো। এবং আমরা যদি এই এলাকা ওয়াইজ জোন ওয়াইজ যদি পারি দূর করতে পারি, অবশ্যই বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এটা সাকসেসফুল এক্সাম্পল রয়েছে, আবার অনেকক্ষণ সাকসেসফুল হয়েও নাই আবার। বাট আমরা মনে করি যে আমরা সবাই যদি চাই, সকলে যদি সহযোগিতা পাই, ডেফিনেটলি আমরা এইভাবে আমরা জোন করে এই জোন থেকে ধীরে ধীরে আমরা ইয়েলো এবং গ্রিন জোনে করতে পারবো। করোনা উপসর্গ নিয়ে 6 ঘন্টার মধ্যে খুলনায় 3 জন এবং চাঁদপুরে 3 জন মারা গেছেন। ঝালকাঠি, গাইবান্ধা, গাজীপুর ও সিলেটে মৃত্যু হয়েছে আরও 5 জনের। এছাড়া করোনায় মৃত্যুর পাশাপাশি সংক্রমণ বাড়ছে দেশের বিভিন্ন জায়গায়। খুলনায় করোনার উপসর্গ নিয়ে 6 ঘন্টার মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছেন 6 জন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে চাঁদপুরের হাজীগঞ্জে একদিনে মারা গেছেন 3 জন। রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন 23 জন। উপসর্গ নিয়ে ঝালকাঠির নলছিটিতে মারা গেছেন 2 জন। জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন তারা। সাভারে করোনায় 24 ঘন্টায় মারা গেছেন 4 জন। মোট আক্রান্ত 597 জন, সুস্থ হয়েছেন 140 জন। মুন্সিগঞ্জে করোনায় মারা গেছেন 1 জন। নতুন করোনা শনাক্ত 70 জন। মোট আক্রান্ত 1105 জন। মাগুরায় করোনায় মারা গেছেন 1 যুবক ও 1 বৃদ্ধ। জেলায় মোট শনাক্ত 40 জন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। এছাড়া নতুন 36 জনের করোনা শনাক্ত হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন গাজীপুরের কালীগঞ্জ থানার বাবুচ্চি ফাতেমা বেগম। করোনায় নোয়াখালীতে 1 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 8 জন। জেলায় এ রোগে মারা গেছেন 29 জন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের ব্যক্তিগত সহকারী সহ আরও 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্ত 50 জন। বগুড়ায় 3 চিকিৎসক ও 1 নার্স সহ নতুন 161 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 790 জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন 7 জন। চট্টগ্রামে 24 ঘন্টায় 616টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 106 জন। মোট আক্রান্ত 4073 জন। রংপুরে করোনায় নতুন আক্রান্ত 38 জন। গাইবান্ধার পলাশবাড়িতে উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। চুয়াডাঙ্গায় ওসি সহ নতুন 10 জন করোনায় আক্রান্ত। মোট আক্রান্ত 123 জন। খাগড়াছড়িতে 24 ঘন্টায় 1 স্বাস্থ্যকর্মী সহ নতুন 7 জন করোনায় আক্রান্ত। মোট আক্রান্ত 45 জন। রাঙামাটিতে 2 পুলিশ সহ নতুন 8 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত 38 জন। মানিকগঞ্জে 24 ঘন্টায় 46 জনের নমুনা পরীক্ষায় 12 জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। জেলায় মোট আক্রান্ত 317 জন। ময়মনসিংহে একদিনে 46 জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ছাড়ালো 700। গোপালগঞ্জে 1 নার্স সহ 16 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত 285 জন। দিনাজপুরে 98 জনের নমুনা পরীক্ষায় নতুন 10 জন শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 315 জন। কিশোরগঞ্জে নতুন আক্রান্ত 62 জন। নরসিংদীতে শনাক্ত 119 জন।
মারা গেছেন 1 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। পূর্ণ হলো দেশে করোনা শনাক্তে 3 মাস, আর বাংলাদেশ আক্রান্তের শীর্ষ 20 দেশে অন্তর্ভুক্ত হয়েছে এ সময়ই। এখনই কঠোর ব্যবস্থা না নিলে অন্তত আরও 1 মাস সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই কার্যকর লকডাউনের পরামর্শ তাদের। 8 মার্চ দেশে প্রথম 3 জনের শরীরে করোনা শনাক্তের তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তাদের 2 জন ইতালি ফেরত, অন্যজন আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এখন পর্যন্ত অন্তত 8টি দেশ থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে দেশে এই ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যায়। শুরুতে বিদেশ ফেরত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে সীমিত থাকলেও পরে ব্যাপক আকার ধারণ করে। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 68,504 জন। এর মধ্যে মারা গেছেন 930, সুস্থ হয়েছেন 14,560 জন। সংক্রমণের তৃতীয় মাসের শেষে একদিনে সর্বোচ্চ 42 জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। 8 এপ্রিল পর্যন্ত সংক্রমণের প্রথম মাসে রোগী শনাক্ত হয় 218 জন, যা এখন পর্যন্ত মোট রোগীর 0.33%। দ্বিতীয় মাসে শনাক্ত 12,916 জন, যা আক্রান্তের 19.63%। আর তৃতীয় মাসে 8 জুন পর্যন্ত মোট শনাক্ত হয় 55,370 জন। শনাক্তের 80% এবং মৃত্যুর 77% হয়েছে তৃতীয় মাসে। প্রথম মাসে করোনায় মারা যান 20 জন, দ্বিতীয় মাসে 186, আর তৃতীয় মাসে প্রাণহানি হয় 724 জনের। সংক্রমণ চিত্র থেকে বিশ্লেষকরা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন। সমন্বিতভাবে জোন ভাগের পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। জনসম্পৃক্ততা আনতে হবে, স্থানীয় সরকার প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্যদেরকেও যুক্ত করতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে এটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নেতৃত্ব হতে হবে। এখানে শুধু লকডাউনটাই মুখ্য নয়, বরঞ্চ লকডাউনের পাশাপাশি, বিশেষত যেখানে রেড জোন, সেখানে লকডাউনের পাশাপাশি আমাদের কিন্তু এই জনস্বাস্থ্যমূলক কার্যক্রম, যার মধ্যে আছে আইসোলেশন করা, ট্রেসিং করা এবং কোয়ারেন্টাইন করা, এগুলো সফলভাবে করতে পারলে তাহলে অবশ্যই সম্ভব। বিস্তার ঠেকাতে 26 মার্চ থেকে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করলে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয়। তবে সেটা ছিল অনেকটা ঢিলেঢালা। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার জন্য চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ একটি দল ঢাকায় পৌঁছায়। সকালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। বাংলাদেশে 2 সপ্তাহ অবস্থানের সময় প্রতিনিধি দলটি করোনা ভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল, কোয়ারেন্টিন কেন্দ্র ও পরীক্ষাগার পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেবেন। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও চিকিৎসার বিষয়ে বাংলাদেশের অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন। মে মাসের 20 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেছিলেন। সে সময় করোনা ভাইরাস মোকাবেলায় সর্বাত্মক যুদ্ধে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডিপ কোমায় থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের ব্রেন স্টেম ফাংশন কয়েকবার পরীক্ষার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তার ভেন্টিলেশন খুলে দেওয়া হবে কিনা। মোহাম্মদ নাসিম এখনও অচেতন বলে জানা যায়। নাম প্রকাশ না করার শর্তে মোহাম্মদ নাসিমের এক চিকিৎসক জানান, তার ব্রেন এখনও জীবিত আছে কিনা তা দেখার জন্য কয়েকবার ব্রেন স্টেম ফাংশন পরীক্ষা করা হবে। এরপর পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ভেন্টিলেশন খুলে দেওয়া হবে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তক্ষরণের পর গত শুক্রবার অস্ত্রোপচার হয়। এ সময় ছেলে জয় জানান, অপারেশনের 48 ঘন্টা পর সিটি স্ক্যান করা হবে আর মোট 72 ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। এরপরই মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা জানা যাবে। রক্তচাপজনিত সমস্যা নিয়ে 1 জুন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। বিশ্বে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 4,06,721 জন। আক্রান্ত হয়েছে 71,21,768 জন আর সুস্থ হয়েছেন 34,77,000-এর উপরে।
এদিকে নিউজিল্যান্ডকে করোনা মুক্ত ঘোষণা করেছে দেশটির সরকার। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কঠোর লকডাউন বাস্তবায়ন করেছিল নিউজিল্যান্ড সরকার। করোনা মহামারীতে মৃতের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রবিবার মারা গেছে 350-এরও বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মারা গেছেন 1,12,400 শতাধিক। আক্রান্ত 20 লাখ ছাড়িয়েছে। আক্রান্তে দ্বিতীয় মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রবিবার আরও 8 শতাধিক মানুষের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বেড়ে 37,000 ছাড়িয়েছে। আক্রান্ত 6,92,000-এর বেশি। যুক্তরাজ্যে রবিবার কিছুটা কমেছে মৃতের সংখ্যা। এদিন নতুন করে 77 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা 40,500 ছাড়িয়েছে। আক্রান্তের তালিকায় 3 নম্বরে থাকা রাশিয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে 5,800 শতাধিকে পৌঁছায়। এদিকে ভারতে রবিবার 261 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেছে 7,000-এরও বেশি মানুষ। মোট আক্রান্ত 2,57,000-এর বেশি। ইতালিকে ছাড়িয়ে আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন ষষ্ঠতে। আরও 67 জনের মৃত্যুতে পাকিস্তানের মৃতের সংখ্যা 2,000 ছাড়ালেও আক্রান্ত লাখের কাছাকাছি। আগামী অর্থ বছরে বাংলাদেশ জাতীয় সংসদে উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ব্যয়ের জন্য মোট 335,34,00,000 টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় 3.28% বৃদ্ধি পেয়েছে। সংসদ সচিবালয় কমিশন চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটে অনুমোদন দেয়। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সংসদ সচিবালয় কমিশনের 31তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সভায় উপস্থিত ছিলেন। সভায় ডেপুটি স্পিকার ও চিফ হুইপের নিরাপত্তায় পুলিশ প্রোটেকশনের জন্য 2টি ডাবল কেবিন পিকআপ ভ্যান, সংসদ সচিবালয়ের বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টি সহ পদোন্নতির বিষয়ে আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 1994 সংশোধন, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতির কার্যালয়ে 21 ইঞ্চি বক্স টেলিভিশনের পরিবর্তে 40 ইঞ্চি এলইডি টেলিভিশন সরবরাহের অনুমোদন, সংসদ সচিবালয়ের সমন্বয় সভা এবং অধিবেশন প্রস্তুতিমূলক সভায় নাস্তার জনপ্রতি বরাদ্দ ও সংখ্যা বৃদ্ধি, সংসদ ভবনের নিরাপত্তা বৃদ্ধি, মেরামত সহ সংসদ ভবনের সার্বিক উন্নয়নের জন্য সুপারিশ করে কমিটি। পোশাক শ্রমিকদের ছাঁটাই না করতে বিজিএমইএর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছেন শ্রমিকরা। করোনার এই দুর্যোগের সময় শ্রমিকদের পাশে দাঁড়াতে মালিকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তের খবর মরার উপর খাড়ার ঘাড় মতো অবস্থা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দূরপাল্লার বাসে অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে অনেক গণপরিবহন চললেও ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করেছেন সবাই। চালকরা বলছেন, যাত্রী সংকটের কারণে প্রতিদিনই ক্ষতি হচ্ছে তাদের। এদিকে কমলাপুর রেল স্টেশনে প্রবেশের সময় কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা প্রশ্ন তুললেও ট্রেনের ভেতরের পরিবেশে খুশি অনেকেই। করোনা সংকটকালেও রাজধানীতে গণপরিবহনের সংখ্যা দিনের দিন বেড়েই চলছে। এইসব গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা নিয়ে রয়েছে নানা মত। তবে শুরু থেকেই বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সোচ্চার যাত্রীরা, তাদের সেই ক্ষোভ এখনও রয়েছে আগের মতোই। পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি ওইখানকার যে পাবলিক সার্ভিসগুলো কোনোটার বাস ভাড়া বাড়ায় নাই, কিন্তু আমাদের এখানে 60% বাড়াই দিয়েছে। তার মানে কি আমাদের ইনকাম অনেক বেশি? আমরা কি এত পয়সার মালিক হয়ে গেছে যে আমাদের 60% বেশিতে বাসে চলতে হবে? যাত্রীর এমন ক্ষোভের বিপরীতে নিজেদের পক্ষে সাফাই গাইলেন বাস চালকরা। ভাড়া নিয়ে অনেকে খ্যাস করে, তারপর বুঝায় বললে যে ভাই আমরা তো গাড়ি খালি গাড়ি নিয়ে যাচ্ছি, এক সিটে একজন বসায় নিয়ে যাচ্ছি, আপনারা কেন দিবেন না? এটা সরকারের গভর্নমেন্ট যে আইন করছে আইন অনুযায়ী চলতে হবে। এদিকে কমলাপুর রেল স্টেশনে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকলেও জীবাণুনাশক ব্যবহার নিয়ে প্রশ্ন তাদের। আমরা ঢুকে যাচ্ছি, সরাসরি ঢুকে গেলাম গেট দিয়ে। আমরা দেখতেছি যে আছে সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা, হয়তো বা কেউ ইউজ করবে, কিন্তু কেউ বললো না, সামনে আশেপাশের লোক দাঁড়াচ্ছে। টেম্পারেচার, বডি টেম্পারেচার চেক করছে, টিকিট চেক করছে, বাট হ্যান্ড স্যানিটাইজিং টেবিলের উপর ছিল, তারা ইউজ করে নাই। টানেলে ছিল না, বাট ওনারা টেম্পারেচার মেপেছে, এতটুকুই। যাত্রীদের এমন প্রশ্নের উত্তর দেন স্টেশন ম্যানেজার। যাত্রীদের সামনে দেওয়া আছে আর কি, যারা ব্যবহার করবে ওখান থেকে টেবিলে দেওয়া আছে, টেবিলে ব্যবহার করে যাচ্ছে। টানেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটা নিষিদ্ধ করা হয়েছে যে এটা ক্ষতিকর। যদিও ট্রেনের ভেতরে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, যা অনুসরণ করে যাত্রী ওঠানোর কথা জানায় কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
অর্থ পাচারের 5 মামলায় সাবেক ফার্মার্স ব্যাংক বর্তমানে পদ্মা ব্যাংকের শেয়ার হোল্ডার রাশেদুল হক চিশতিকে ভার্চুয়াল বিচারিক আদালতে তড়িঘড়ি জামিন দেওয়ার অভিযোগ করেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচারকারী চক্রটি প্রভাব খাটিয়ে জামিনের চেষ্টার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেলও। তবে সঠিক নিয়মে আসামি জামিন পেয়েছে বলে দাবি রাশেদুল হক চিশতির আইনজীবীর। করোনা দুর্যোগ সময়ে ভার্চুয়াল কোর্ট থেকে গেল 19 মে অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির 4 মামলায় জামিন পেয়েছেন সাবেক ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান মাহবুবুল হক চিশতির ছেলে রাশেদ চিশতি। ভার্চুয়াল আদালতে এই ধরনের জামিনে রীতিমতো হতবাক দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। আদালত একতরফা আদেশ দিয়েছেন বলেও মন্তব্য তার। অর্গানাইজড ওয়েতে যেই ফিনান্সিয়াল ক্রাইমটা করেছে তা বাংলাদেশের কোনো পরিবার এই ধরনের ব্যাংকিং ফিনান্সিয়াল ক্রাইম করেছে কিনা আমার সন্দেহ আছে। দুদককে কপি না দিয়ে, দুদককে না শুনে একতরফা একটা আদেশ দিয়ে দিলেন। বিচারক আইন না পড়েই ওনাকে জামিন দিয়েছেন, যেটা আমরা হাইকোর্টের অ্যাটেনশন ড্র করেছি এবং সেখানে সেই আদেশ বাতিল করে দিয়েছেন। দুদিনের 4টা মামলা ঢাকার কোর্ট থেকে বেল পেয়েছে। 18 তারিখ পেয়েছে 2টো মামলায় জামিন, সেটা হলো ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ আদালত থেকে। 19 তারিখ পেয়েছে স্পেশাল জাজ কোর্ট নম্বর 6 আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। আসামি পক্ষের আইনজীবী শাহরিয়ার কবির বিপ্লব দাবি করেন, আদালত ন্যায়ভাবেই জামিন দিয়েছেন আসামি রাশেদুল হক চিশতিকে। ভার্চুয়াল কোর্টে একটা মামলায় স্থগিত করেছে, 3টে মামলায় জামিন দিয়ে বহাল রেখেছে, আর একটা মামলায় পুনঃশুনানি করার জন্য টাঙ্গাইল কোর্টকে নির্দেশনা দিয়েছে। রাশেদুল হক চিশতির বিহাতে আমরা পাঠিয়েছি, ঠিক আছে, ন্যায়সঙ্গতভাবে পেয়েছে। তবে এসব মামলায় তড়িঘড়ি জামিনে অসন্তুষ্ট রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার মতে এতে ব্যাংক নিয়ে গ্রাহকদের আস্থার সংকট দেখা দেয়। রাষ্ট্র খুব গুরুত্ব সহকারে এগুলো মামলাগুলো দেখছে, যারা নাকি আর্থিক নানা কেলেঙ্কারির সাথে জড়িত, খুবই তৎপর। দেখা গেছে অভিযুক্তরা নানাভাবে মামলাটাকে নষ্ট করে দেওয়ার জন্য এবং তারা বেরিয়ে যাওয়ার নানা রকম চেষ্টা করে, জামিনের জন্য নানাবিধ পন্থা তারা অবলম্বন করে, এতে সন্দেহ নেই। দুদক জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে 5টি মামলার একটিতে হাইকোর্ট রাশেদুল চিশতির জামিন স্থগিত করেন, আরেকটি বাতিল করে পুনরায় শুনানির আদেশ দেন। অপেক্ষা রয়েছে বাকি 3টি মামলার জামিন শুনানি। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। করোনার কারণে সরকার ঘোষিত 66 দিনের ছুটিতে কাজ হারিয়েছে প্রায় 3,60,00,000 মানুষ। আর ওই সময়ে প্রায় 6 কোটি মানুষ নতুন করে গরিব হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তাই আসছে বাজেটে কর্মসংস্থান ও দারিদ্র্য কমানোর লক্ষ্যে বাজেট করার পরামর্শ দিয়েছে সংগঠনটি। 2020-21 অর্থবছরের জন্য 13,96,600 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেন অর্থনীতি সমিতি। নতুন অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী বাজেট পেশের আগে প্রতি বছর অর্থনীতি সমিতি ও বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়ে থাকে। সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে সে বাজেট উপস্থাপন করে অর্থনীতি সমিতি। এই সময় ডক্টর আবুল বারাকাত সংগঠনটির পক্ষে 11টি নীতিগত অবস্থান তুলে ধরার পাশাপাশি করোনাকালে মানুষের আর্থিক দুর্দশার চিত্র তুলে ধরেন। এই 66 দিনের লকডাউনে দরিদ্র ফেব্রুয়ারি মাসে ছিল 20%, এখন দরিদ্র মানুষের জনসংখ্যার 20%, 17 কোটির, তার মানে 3,40,00,000। এখন দরিদ্র মানুষের সংখ্যা 40%। মধ্যবিত্ততে যে 3,40,00,000 ছিল তার মধ্যে 1,02,00,000 নিচে নেমে এসেছেন, নিম্ন মধ্যবিত্তে চলে গেছেন। নিম্ন মধ্যবিত্ততে যে 5,10,00,000 ছিল তার মধ্যে 1,19,00,000 দরিদ্র হয়েছে। ডক্টর বারাকাত বলেন, করোনাকালে উদ্বেগজনক হারে চাকরি হারাচ্ছে মানুষ। তাই ভিন্ন পরিস্থিতিতে এবারে বাজেটে শুধু প্রবৃত্তিকে গুরুত্ব দিলে চলবে না বলে মত দেন তিনি। মানুষকে কাজ দিতে হবে, ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য সচল করার শক্তি যোগাতে হবে, অনানুষ্ঠানিক খাতের দরিদ্র শ্রমজীবী মানুষদের কাজ দিতে হবে। মার্চের 26 তারিখ থেকে কাজ হারিয়েছেন 6,82,00,000 মানুষের মধ্যে 3,60,00,000 মানুষ কাজ হারিয়েছে। বিকল্প বাজেট প্রস্তাব করছি, তার মোট আকার 13,96,600 কোটি টাকা। বাংলাদেশ এখন বিপজ্জনক আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর বারাকাত। করোনা কালেও মধ্যবিত্ত গরিবদের অবস্থান যখন দিন দিন অবনতি হচ্ছে, তখন অতি ধনী 1,70,00,000 মানুষের অনেকে আরো ধনী হয়েছেন বলে জানান তিনি। জিএম হাসান, বাংলা ভিশন,
ঢাকা। শুল্ক, কর ও ভ্যাট আদায়ে রেকর্ড পরিমাণ ঘাটতির পরও নতুন বাজেটে নেওয়া হয়েছে বড় রাজস্ব আয়ের টার্গেট। এ খাত থেকে ৩.৫ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আয়ের পরিকল্পনা করছে সরকার। করোনা সংকটময় মুহূর্তে এত বড় টার্গেট অবাস্তব ও কল্পনাবিলাসী বলে মনে করছেন বিশ্লেষকরা। খোদ এনবিআরও সন্দিহান টার্গেট অর্জন নিয়ে। এ অবস্থায় আয় বাড়াতে পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে কর ফাঁকি রোধে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। করোনা সংকটে টালমাটাল দেশের আমদানি রপ্তানি। সীমিত ব্যবসা বাণিজ্য শুরু হলেও কাটেনি স্থবিরতা। খাদ্য ছাড়া অন্য ভোগ্য পণ্যের বিক্রি বাট্টাও নেমেছে তলানিতে। এর ফলে উদ্বেগজনক হারে কমেছে সরকারের রাজস্ব আয়। সর্বশেষ পাওয়া প্রাথমিক হিসাবে রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে ৬২,০০০ কোটি টাকা। এ ধারা বজায় থাকলে দেশের ইতিহাসে এবারই প্রথম গত বছরের চেয়েও আয় কমবে ১৫,০০০ কোটি টাকা। এবার কিন্তু আমাদের সরকারের আয় কম হবে। ইনকাম ট্যাক্স কম পাবো, শুল্ক কম পাবো, ভ্যাট কম পাবো। কেন কম পাবো? কাজ কারবার বন্ধ, আসবে না। আপনি যখন শার্ট কিনলেন না ৫০০ টাকা দিয়ে, আমি টাকায় ১০ টাকা ভ্যাট পাবো না। ভাইরাস ঝুঁকিতে সবকিছুতে যখন অনিশ্চয়তা, তখনও ৩,৮৬,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের টার্গেট আসছে নতুন বাজেটে, যার ৩,৩০,০০০ কোটি টাকায় আয় করতে হবে এনবিআরকে। কিন্তু চলতি বাজেটে এই আয় সর্বোচ্চ ২.৫ লাখ কোটি টাকা হতে পারে। এই পরিস্থিতিতে নতুন টার্গেট অর্জন সম্ভব নয় জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। কিন্তু আগের টার্গেটে এখনও অনড় অর্থ মন্ত্রণালয়। বর্তমান বছরে যেটা শেষ হতে যাচ্ছে, সেখানে রাজস্ব সংগ্রহ হবে ২,১৫,০০০ থেকে ২,২০,০০০ কোটি টাকার মতো, তার বেশি হবেই না। এই প্রেক্ষাপটে আমাদের ৫০% বা ৫৫% প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা অবাস্তব। যদি আমি অযৌক্তিকভাবে একটা টার্গেট ধরি এবং সেই অনুযায়ী ব্যয় করতে থাকি, তাহলে আলটিমেটলি যেটা হবে যে আরও ঋণ বেড়ে যাবে। যে যার কাছে সরকারের যা পাওনা আছে উদ্ধার করার প্রশ্নগুলো আসবে। এই জন্যই খুব কঠোর বেশ কিছু রাজস্ব খাতের থেকে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির থেকে বা দুদক থেকে কিছু ব্যবস্থায় যেতে হবে সরকারকে। সেই জন্য আমরা বলেছিলাম যে ৬ মাসের একটা বাজেট করুন, সেটাকে বাস্তবায়ন করুন, তারপরে ওঠার আলোকে আবার পরবর্তী বাজেটটা করুন। অযথা কল্পনা বিলাসী বাজেট করে তো কোনো লাভ নেই আমাদের। রাজস্ব আয়ের বিপর্যয় কমাতে আদালতে ঝুলে থাকা কর মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ বিশ্লেষকদের। প্রতিবারের মতো এবারও নতুন বাজেটে রাজস্ব আয়ের টার্গেট বাড়লেও সে তুলনায় বাড়ছে না নতুন কর। এই অবস্থায় রাজস্ব আয় বাড়াতে কর ফাঁকি প্রতিরোধ এবং নতুন করদাতার সংখ্যা বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। তা না হলে বছর শেষে টার্গেট কাটছাটের পুরনো পথেই হাঁটতে হবে এনবিআরকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর লোভে ফেলে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার লোমহর্ষক ঘটনা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। বদ্ধ রুমে আটকে রেখে খাবার না দিয়ে দিনের পর দিন শারীরিক নির্যাতন, এসব নির্যাতনের ভিডিও দিয়ে বা মোবাইল ফোনে কথা বলানোর মাধ্যমে ব্ল্যাকমেইল করা হতো পরিবারের সদস্যদের। টাকা দিয়েও মৃত্যু থেকে মুক্তি মেলেনি অনেকের। সম্প্রতি লিবিয়ায় এমন ঘটনার শিকার হয়ে মারা গেছেন ২৬ বাংলাদেশি। বেশ কিছু অডিও রেকর্ড থেকে নির্যাতনের এমন ভয়াবহ তথ্য পাওয়া গেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জীবিকার তাগিদে অবৈধভাবে ইউরোপ পাঠানোর অন্যতম ট্রানজিট এখন লিবিয়া। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা আশপাশের দেশে ঢোকানো। খরচ কম আর দালাল চক্রের মধুর আলাপে তাতে পা দিচ্ছে শত শত যুবক। এমনি ৩৮ বাংলাদেশিকে নিয়ে দালালরা ডিসেম্বরে ভারত ও দুবাই হয়ে পৌঁছায় লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে। সেখান থেকে প্রত্যন্ত মিজদা অঞ্চলে রাখা হয়েছিল ৩৮ বাংলাদেশিকে। সেখানেই টাকার জন্য তাদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। আমার দুটো হাত ভাঙে গেছে, আমার তুমি বাথরুম আমার দাঁত 2 লাখ, তুমি আমার দান ভিক্ষে দাও, আমার বাহিনীর কম আমার দানটা ভিক্ষে দিতে মনে কোচ তুই মারে। হ্যাঁ 10 লাখ টাকা লাগবো, ডুবাই পানিতে কালার হইতে ডলারই দিব ভাই, ডলারই দিব 10 লাখ টাকা আমার মানে কোচ বোন তোর আমার যত লাগবো আমারও তুই লাগবো ভাই, কইছে ভাই। ঢাকা থেকে ইতালি যেতে ইচ্ছুকদের দুবাই এয়ারপোর্টে পাঠানোর তদারকি করত সুজন, মামুন ও কাউসার।
সে সময় বাংলাদেশিদের পরানো হতো নীল গেঞ্জি। দালালদের চেনার জন্য বাংলাদেশিদের বিভিন্ন রঙের গেঞ্জি পরানো হয় এয়ারপোর্টগুলোতে। দুবাই এয়ারপোর্টে দালাল চক্রের আফরিন আহমেদ বাংলাদেশিদের রিসিভ করে টিয়া রঙের গেঞ্জি পরিয়ে পাঠাতো জর্দানের আম্মান এয়ারপোর্টে। সেখান থেকে সাদা কালো গেঞ্জি পরিয়ে পাঠানো হয় লিবিয়া এয়ারপোর্টে। এরপর তাদের রিসিভ করত দালাল চক্রের সজীব, লিবি মানিক ও জাফর। লিবিয়ায় সড়ক পথ দিয়ে প্রত্যন্ত অঞ্চলে রাখার পর সমুদ্র পথে নৌকায় মালটা দিয়ে পাঠানো হতো ইটালিতে। সবকিছু ঠিক হলে ফোন দিলে আমরা লোকটা নিয়ে যেতাম হোটেলের সামনে, বাগদাদ হোটেল। অনেক সময় আমাদের কাছে নিয়ে দিয়ে যেতাম, অনেক সময় আবার এয়ারপোর্টে আমরা যেতাম। যে সময় ফ্লাইট হবে ওই টাইমে আমাদেরকে এই লোকটা বাইর করে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় জাফরের আত্মীয় স্বজন বাইর করে নিয়ে যায়, কাউসার চাচা আছে। অনেক সময় দেখা যায় আরেকটা দালাল আছে মামুন, হয়েও নিয়ে যায়। তবে সবচেয়ে বেশি লোক দিকে নেয় জাফর। সোমবার সকালে এই চক্রের আরও সদস্যদের গ্রেফতার করার পর সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই চক্রের বাকিদেরও ধরতে অভিযান চলছে। রিক্রুট করার পরে তাদের পাসপোর্ট এবং অন অ্যারাইভাল ভিসা প্রসেসিং এবং তাদেরকে বেনগাজি পর্যন্ত পৌঁছানো, এই কাজগুলো করে তাদেরকেও পেয়েছি। এবং ওখানে পৌঁছার পরে বেনগাজিতে যখন তাদেরকে পৌঁছায় ওইখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের উপর নির্যাতন শুরু করে এবং তার পরিবারের কাছে টাকা দাবি করে তারা তখন হন্য হয়ে যেখান থেকে পারে টাকা সংগ্রহ করে। এর মধ্যে আমরা 2 জন অ্যারেস্ট করেছি যারা এই ঘটনার পরে তাদের পরিবারকে চাপ তৈরি করেছে টাকা দেওয়ার জন্য, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়েছে, আমরা ওখান থেকে অ্যারেস্ট করেছি। বিদেশে যাওয়ার ব্যাপারে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। তাদের মধ্যে কিছু কর্মীদের সাথে প্রতারণা ও ভিসা বাণিজ্য জড়িতের অভিযোগে কুয়েতে আটক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে নানা অনিয়মের অভিযোগ। কর্মী নেওয়ার অনিয়ম, কাজ না দেয়া, চুক্তি অনুযায়ী বেতন না দেয়া সহ ভিসা বাণিজ্যের গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, জনশক্তি প্রেরণে দেশে কোনো অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতে কুয়েতে আটক হন বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল। জনশক্তি খাত ও কর্মীদের সাথে নানা অনিয়মের অভিযোগে দেশটির সিআইডি আটক করে লক্ষ্মীপুর 2 আসনের এই এমপিকে। 2018 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে অভিষেক হয় পাপুলের, কিন্তু ভোটের 15 দিন আগে নৌকা প্রতীকের প্রার্থীকে বসিয়ে আওয়ামী লীগের সমর্থন নেন পাপুল। পরে নিজের স্ত্রীকেও বানিয়ে নেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য। দেশে না থেকে এবং আওয়ামী লীগের রাজনীতি না করেও স্বামী স্ত্রী এখন এলাকার প্রভাবশালী নেতা ও এমপি। 90-এর দশকে সাধারণ কর্মী হিসেবে কুয়েত যান পাপুল। এখন দেশটিতে রয়েছে তার মারাফি কুয়েতিয়া নামের কোম্পানি। এই প্রতিষ্ঠানের নামে বাংলাদেশ থেকে নিয়মিত কর্মী নেন তিনি। দেশে এমপি পাপুলের ভাই কাজী মোহাম্মদ বদরুল আলমের নামে রয়েছে রিক্রুটিং এজেন্সি জব ব্যাংক ইন্টারন্যাশনাল। এই এজেন্সির মাধ্যমেই বিদেশে কর্মী নেন তিনি। কিন্তু কর্মীরা যাওয়ার পর অনেকেই পান না চুক্তিমতো কাজ ও বেতন। এ নিয়ে বিক্ষুব্ধ কর্মীরা সম্প্রতি কুয়েতের রাস্তায়ও নেমেছে একাধিকবার। ফেব্রুয়ারি থেকেই কুয়েতের গণমাধ্যমে নানা শিরোনামে এসেছে বাংলাদেশি এই এমপির নাম। 4 বছর ঠিক মতন চালাইছে, 4 বছর 70 টাকা করে বেতন দিছে, 1 বছর 260 টাকা, বাকি 2 বছর মানুষের 30 টাকা করে বেতন দিতে আছে। আর মারাফি কোম্পানি আমাদেরকে ব্ল্যাকমেল করে রাখছে। আমরা সরকারের কাছে আবেদন করতেছি 6 লাখ টাকা করে দিয়ে খরচ আসার পরে আমাদের এখনো আকামা হয় না। কিন্তু কেন? আমরা যখন মারাফি কোম্পানি জিজ্ঞেস করছি আমার কোম্পানি কোন হলো চালসোবা, কিন্তু মারাফি কোম্পানি আমাদের ব্ল্যাকমেল করছে কেন? শ্রমবাজার বা কর্মীদের সাথে অনিয়মের অভিযোগে আটক পাপুলের বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? এমন প্রশ্নে মন্ত্রী ও সচিব দুজনেই বললেন বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এটার প্রকৃত ঘটনাটা কি সেটা জানানোর জন্য আমাদের ওখানে যে অ্যাক্টিং লেবার কাউন্সিলর আছেন, যিনি ওখানে একই সাথে হেড অফ চেন্সারি, তার সাথে যোগাযোগ করব এবং এই বিষয়ে আমাদেরকে একটা প্রতিবেদন দিতে বলবো। এবং যদি আমি কোনো লিঙ্ক পাই এনিথিং টু ডু উইথ মাই রিক্রুটিং এজেন্টস অর মাই মন্ত্রণালয় ওর আমার বিএমইটি যেখানে ধরা পড়ুক, হ্যাঁ আমি কিন্তু ওটা ছাড়বো না, এটাই ইউ ক্যান রেস্ট অ্যাসিওর্ড। এদিকে রবিবার রাতে এক বিবৃতিতে পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম দাবি করেন, করোনার কারণে বেকার কর্মীরা অভিযোগ করায় কুয়েত সরকারের দফতর ও সিআইডি আলোচনার জন্য ডেকে নিয়েছে তার স্বামীকে, কিন্তু ছেড়েছে কিনা সে বিষয়ে কিছু জানাননি সেলিনা ইসলাম।
মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শরীয়তপুরের নড়িয়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বখাটে মিন্টু মণ্ডলকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে কান্দাপাড়া গ্রামে ওই শিক্ষার্থীকে খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে এলাকার বখাটে মিন্টু মণ্ডল। শিশুটিকে মেরে ফেলার ভয় দেখিয়ে ঘটনাটি না জানাতে বলে মিন্টু। এক পর্যায়ে অতিরিক্ত রক্তপাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। চুয়াডাঙ্গায় চোরাই সন্দেহে সরকারি 1266 বস্তা চাল জব্দ করা হয়েছে, সিলগালা করা হয়েছে গোডাউন। সোমবার দুপুরে পৌর এলাকার সাতগাড়ির 2টি গোডাউন থেকে এসব চাল জব্দ করে জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের একটি টিম। এ ঘটনায় গোডাউন 2টি সিলগালা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিনকে প্রধান করে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। রবিবার রাতে শহরের চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের গোডাউনে এগুলো আনলোড করা হয়। যদিও গোডাউন মালিক নজরুল চালগুলো নিজের নয় বলে দাবি করেছেন। গোপালগঞ্জে পুলিশের পিটুনিতে কৃষক নিখিল তালুকদারের মৃত্যুর ঘটনায় অবশেষে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। রবিবার রাত 10:30টায় কৃষক নিখিলের ভাই মন্টু তালুকদার বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় কোটালীপাড়া থানার এএসআই শামীম হাসান ও তার সহযোগী কোটালীপাড়া পৌর এলাকার কয়খা গ্রামের রেজাউলকে আসামি করা হয়েছে। পুলিশ জানায় মামলার 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে তোলা হবে। নিহত কৃষক নিখিল তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের বাসিন্দা। 2 জুন বিকেলে তাস খেলাকে কেন্দ্র করে পুলিশের হাতে পিটুনির শিকার হন কৃষক নিখিল। পরদিন বিকেলে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহীতে দৃশ্যমান উন্নয়ন হলেও শিল্পায়ন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে ওঠেনি। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও উদ্যোক্তার অভাবে তাও আলোর মুখ দেখেনি। ফলে অন্য বিভাগীয় শহরের চাইতে পিছিয়ে আছে দেশের উত্তরের নগরী রাজশাহী। তাই আগামী বাজেটে রাজশাহীর জন্য বিশেষ বরাদ্দের দাবি এখানকার মানুষের। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য রিপোর্ট। প্রাচীন বিভাগীয় শহর রাজশাহী রেশম ও শিক্ষানগরী হিসেবে গড়ে উঠলেও অনেকটাই পিছিয়ে শিল্পায়নে। পাইপলাইনে গ্যাস এলেও গত 10 বছরে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা। প্রতি বছর বাজেট আসে, বাজেট যায়, কিন্তু রাজশাহীর মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় না। তাই এবারের বাজেটে জেলাভিত্তিক বরাদ্দ, বিশেষ অর্থনৈতিক জোন ও শিল্পায়নের জন্য সরকারের গুরুত্ব চান রাজশাহীবাসী। রাজশাহীর মানুষ যে একটা দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করছে, এই দারিদ্র বিমোচনে আমি মনে করি যে এখানে ইন্ডাস্ট্রি জোন হওয়া দরকার, একটি অর্থনৈতিক জোন হওয়া দরকার। কোভিড পরবর্তী যে অর্থনীতি, সেই অর্থনীতিতে অজস্র লোক কর্মহীন হয়ে পড়বে। সেই কর্মহীন মানুষকে এখানে যদি শিল্প জোন করা যায় বা স্পেশাল ইকোনমিক জোন করা যায়, তাহলে সেখানে কিন্তু এই মানুষের কর্মসংস্থান হবে। এদিকে ব্যবসায়ীরা চান রাজশাহীতে শিল্পায়ন বৃদ্ধিতে সরকারের সহযোগিতা এবং পাশাপাশি এই বাজেটে নারী উদ্যোক্তাদের বিশেষ সুযোগ সুবিধা। বিভিন্ন খাদ্যকে আমরা যদি প্রক্রিয়াজাত করে যদি রেখে প্রসেসিং করে মাধ্যমে আভ্যন্তরীণ চাহিদার সাথে তাদের পাশাপাশি বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সে সুবিধাগুলো যদি আমরা পাই, তার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। যেহেতু আমাদের এখানে আমাদের স্থানীয় উদ্যোক্তার খুব অভাব। পাশাপাশি আমরা এই বছরে ভ্যাটটাকে আমরা মওকুফ চাবো। করোনা পরিস্থিতিতে রাজশাহী বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের সামাজিক সুরক্ষার আওতায় এনে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আসন্ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ দাবি এই অঞ্চলের মানুষের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার জেরে চলমান আন্দোলনের তোড়ে এবার যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসের পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় কাউন্সিল সদস্যরা। বর্ণবাদ বিরোধী আন্দোলন মোকাবেলার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন সাবেক রিপাবলিকান পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। আন্দোলনের জেরে যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে জো বাইডেনের পক্ষে সমর্থন ট্রাম্পের চেয়ে 12 থেকে 13% বেড়েছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে 13তম দিনের মতো চলছে বর্ণবাদ ও পুলিশি নির্যাতন বিরোধী বিক্ষোভ। শান্তিপূর্ণভাবে চলছে এ বিক্ষোভ ও অন্যান্য কর্মসূচি। আন্দোলনের তীব্রতা আগের চেয়ে কমে আসায় ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহর থেকে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
ব্যাপক বিক্ষোভের মুখে এরই মধ্যে মিনিয়াপোলিসের পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার ওয়াদা করেছেন স্থানীয় কাউন্সিল সদস্যরা। রবিবার সিটি কাউন্সিলের সদস্যরা বিক্ষোভকারীদের কাছে এ অঙ্গীকার করেন। এর পরিবর্তে জননিরাপত্তায় নতুন মডেল তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনের বড় অর্জন হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা। এদিকে বর্ণবাদ বিরোধী আন্দোলন মোকাবেলায় সেনাবাহিনী নামানোর হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধান থেকে সরে গেছেন বলে সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান সদস্য কলিন পাওয়েল। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নয়, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে ভোট দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। চলমান আন্দোলনে নেতিবাচক সমালোচনা হয়, কমেছে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের জনসমর্থন ট্রাম্পের তুলনায় বেশ কয়েক শতাংশ বেড়েছে বলে দাবি সিবিএস নিউজের। অন্যদিকে পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের মৃতদেহ স্থানীয় সময় সোমবার টেক্সাসে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে। পরে মঙ্গলবার মিনেসোটার মিনিয়াপোলিস শহরে সমাহিত করা হবে তাকে। বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ পুলিশি হেফাজতে মৃত্যুবরণ করে বলে জানিয়েছে সিএনএন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাজ্যে সরকারি প্রতিবেদন অনুযায়ী করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে বাংলাদেশিরা। অনেকে এক বাড়িতে থাকা, খাবারের চাহিদা ও স্বাস্থ্যবিধি মেনে না চলাকে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান। পাবলিক হেলথ ইংল্যান্ডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে 13 মে পর্যন্ত 182 জন বাংলাদেশি মারা গেছেন। তবে ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে কোনো কমিউনিটির মানুষদের তুলনায় বেশি মৃত্যুর ঝুঁকিতে বাংলাদেশিরা, আর শ্বেতাঙ্গ ব্রিটিশদের তুলনায় দ্বিগুণ। আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন কতটুকু হওয়া উচিত, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাঙালিদের বিএমআই কিন্তু অনেক বেশি, 30-এর উপরে। এটাকে একটা রিস্ক ফ্যাক্টর বলা হয়। অনেকে যারা আছেন বাঙালিরা তারা বেশ মোটা এবং তারা আমরা একেবারেই ব্যায়াম করতে যাই না। স্মোকিং করার অভ্যাস বেশি, অনিয়মিত খাবারের অভ্যাস বেশি, অস্বাস্থ্যকর খাওয়ার অভ্যাসও বেশি। তারা সেডেন্টারি লাইফস্টাইল চালাচ্ছেন, তার মানে তারা দেখা যাচ্ছে কি যে বসে বসে সময় কাটাচ্ছেন বেশি। ব্রিটেনে 2014 থেকে 2017 সাল পর্যন্ত ইংলিশ হাউজিংয়ের চালানো জরিপ বলছে এক বাড়িতে গাদাগাদি করে অধিক সংখ্যক লোক থাকার হার সবচেয়ে বেশি বাংলাদেশি পরিবারগুলোতে। এই যে এলাকা টাওয়ার হামলেটসে অনেক ফান্ডিং আসে নাই, এই কারণে আমাদের কমিউনিটি ইনভেস্টমেন্ট করতে পারে না, ভালো নতুন ঘর বাড়ি আমরা তৈরি করতে পারি না। এই কারণে আমাদের কমিউনিটি অনেক সাফার করতেছে। বেশি গাদাগাদি করে আমাদের লোকজন বসবাস করেন, আমাদের জীবনযাত্রার মান খুবই নিম্নমানের। সমাজে অনেক ধরনের সমস্যা রয়েছে, বেকারত্বের সমস্যা রয়েছে, আরও পারিবারিক সমস্যাগুলো রয়েছে। এদিকে বাংলাদেশিদের কাজের ক্ষেত্রকেও করোনার ঝুঁকি হিসাবে মনে করা হচ্ছে। আমরা এমন কিছু কাজ করি যেগুলোর সাথে সরাসরি গণমানুষের সাথে সম্পৃক্ত, যেমন কেয়ার ওয়ার্ক করেন, রেস্টুরেন্টে কাজ করেন, তারপরে ক্যাবিং করেন, বাস ড্রাইভিং করেন। যদিও ঝুঁকিতে বাংলাদেশিরা, তবে সরকারের সবশেষ তথ্য অনুযায়ী ইন্ডিয়ান ও পাকিস্তানিরা বেশি মারা গেছেন করোনায়। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। ক্লেমন খেলার সংবাদ এবার। আসন্ন বাফুফে নির্বাচনে ভোটার নির্ধারণে দুর্নীতি করছে ফেডারেশন। কাজী সালাউদ্দিন বিরোধীদের বাদ দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিতে ভোটিং ডেলিগেট করতে দেওয়া হচ্ছে অর্থের প্রলোভন অভিযোগ বিভাগীয় জেলা ফুটবল সংস্থা এবং ক্লাবগুলোর। অভিযোগ অস্বীকার করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, গঠনতন্ত্র মেনেই সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ডেলিগেট ফর্ম জমা নেওয়া হয়েছে। গত 20 এপ্রিল ছিল বাফুফে নির্বাচনের তারিখ, কিন্তু করোনায় পিছিয়ে গেছে তা। ফিফার অনুমোদন নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে হবে এই নির্বাচন। সে পর্যন্ত বেড়েছে বর্তমান কমিটির মেয়াদ। বার্ষিক সাধারণ সভা এজিএমের প্রস্তুতি নিচ্ছে বাফুফে। 143 জন ভোটার ছাড়াও এজিএমে থাকবেন নন ভোটার ডেলিগেটরা। রবিবার শেষ হয় বাফুফের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রেরণের সময়। বাফুফের এই কাউন্সিলর তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ বিভাগ ও জেলা ফুটবল সংস্থা এবং ক্লাব প্রতিনিধিদের। ডিএফএ, ডিএসএ ও ক্লাব কমিটি থেকে মনোনীত কাউন্সিলরকে পরিবর্তনের জন্য দেওয়া হয়েছে মোটা অঙ্কের প্রলোভন। জালিয়াতের মাধ্যমে ভোটিং ডেলিগেট করা হয়েছে কাজী সালাউদ্দিনের পক্ষের ব্যক্তিদের। ফেডারেশনের জেনারেল সেক্রেটারি এবং আবু নাঈম সোহাগ সহ জাবের সহ যেভাবে সমস্ত কাউন্সিলরদেরকে বিব্রত করছেন এবং টাকার প্রলোভন দেখাচ্ছেন, সেই সমস্ত জায়গাগুলায় এই বাফুফের সেক্রেটারিয়েট
যারা যারা আছে তারা তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে এইভাবেই করে তাদের হাতে হাতে অনেকের কাছে কাগজ দিয়ে দিয়েছে। জাল গঠনতন্ত্র তৈরি করে জাল একটা কমিটি করে তাদেরকে পুশিং একটা ফর্ম দিয়ে দিয়েছে, অথচ আমার অফিসে কিন্তু ক্লাবের অফিসে একটা ফর্ম গিয়েছে, তারপরে তারা তাদেরকে ফর্ম দিয়ে ফর্মটা জমাও করে নিয়েছে। এখন বলছে যে একটা ফর্ম জমা হয়েছে, দ্বিতীয়টা জমা হবে না। গঠনতন্ত্রের বাইরে কিছু করা হয়নি দাবি বাফুফের সাধারণ সম্পাদকের। তার বিরুদ্ধে ডেলিগেট ফর্ম প্রদান ও গ্রহণে বিভিন্ন ক্লাব ও সংস্থাকে বল প্রয়োগে বাফুফের সহসভাপতি বাদল রায়ের অভিযোগ অস্বীকার করেন তিনি। বাফুফে কার্যনির্বাহী কমিটি কর্তৃক যে ডিসিশন নেওয়া হবে সেইটাই চূড়ান্ত। সো বাফুফের ইলেকশন কবে হবে, স্থান কী হবে, সময়সূচি কী হবে, কোথায় হবে, এই ব্যাপারে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে যে ডিসিশন নেওয়া হবে সেই ডিসিশনের আলোকেই আসলে নির্বাচন আয়োজন করা হবে। সো এখানে আসলে অন্য কোনো ভুল বোঝাবুঝির বা অন্য কোনো প্রকার আসলে কোনো কিছু করা বা অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। করোনা আক্রান্ত হিসেবে রেড জোন ভাগ করে লকডাউনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। দেশে করোনায় আরও 42 জনের মৃত্যু, আক্রান্ত 2735, উপসর্গ নিয়ে 6 জেলায় 11 জনের মৃত্যু। দেশে করোনা শনাক্তের 3 মাস পূর্ণ, কার্যকর লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের, সহায়তা দিতে চীনের বিশেষজ্ঞ টিম ঢাকায়। করোনার সরকারি ছুটিতে কাজ হারিয়েছে 3.5 কোটির বেশি মানুষ, দরিদ্রের সংখ্যা বেড়েছে দ্বিগুণ, দাবি অর্থনীতি সমিতির। প্রায় 14 লাখ কোটি টাকার বিকল্প বাজেট পেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ।